আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ঐক্যমত্যের ভিত্তিতে ইসি গঠন করে নির্বাচনের রোডম্যাপ দিতে প্রধান উপদেষ্টাকে বিএনপির আহ্বান, রাষ্ট্র সংস্কারে জামাতের সর্বোচ্চ গুরুত্ব আরোপ। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি সমান্তরালভাবে চালানো নিয়ে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর সংলাপ, সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানালেন সবাই। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সম্মুখ যুদ্ধ, ইসরায়েলি বিমান হামলার পর হিজবুল্লাহর সম্ভাব্য উত্তরসূরির খোঁজ মিলছে না। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ, মহতী উদ্যোগে সুধীজনদের সাধুবাদ। এবং বাংলাদেশ ভারত 3 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচ আজ। 14 বছর পর গোয়ালিয়রের মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর বিএনপি মহাসচিব জানিয়েছেন, প্রধান উপদেষ্টারও প্রথম অগ্রাধিকার নির্বাচন। সংলাপ শেষে বাংলাদেশ জামাতে ইসলামী জানিয়েছে, রাষ্ট্র সংস্কারেই তারা সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। 9 অক্টোবর সংস্কার ও নির্বাচন নিয়ে প্রস্তাব জানাবেন তারা। রাহুল রায় রিপোর্ট। 12 ও 31 আগস্ট রাজনৈতিক দলগুলোর সাথে 2 দফা সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার 3য় দফার সংলাপ, যার শুরু বিএনপির সাথে আলোচনার মধ্য দিয়ে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির 5 সদস্য নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা করেন। পরে তিনি জানান, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ সহ বেশ কিছু স্থানে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, তবে বেশি গুরুত্ব পেয়েছে নির্বাচনী রোডম্যাপ। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করার কথা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে বলেছি না। উনি আমাদেরকে যেটা বলেছেন, যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন, তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। বিএনপির পরই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে দলের আমির জানান, রাষ্ট্র সংস্কারেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা আশা করছি আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 3য় দফার প্রথম দিনের সংলাপে আরও অংশ নেয় গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তিনি বলেন, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র সংস্কার করা হবে। সংলাপে সব রাজনৈতিক দলই অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন। সাদি মাহমুদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর তৃতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় প্রাধান্য পায় রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনের কাজের অগ্রগতি। উঠে আসে জনগুরুত্বপূর্ণ নানা বিষয়। পরে সংবাদ সম্মেলনে সংলাপের আদ্যোপান্ত তুলে ধরা হয়। জানানো হয়, রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন অনুষ্ঠানের কথা। নির্বাচনের রুটম্যাপ নিয়ে কথা এসেছে, কিন্তু সবগুলো বিষয়েই মূলত আলোচনা হয়েছে এই অর্থে যে কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচনী যেই কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে সেসব নিয়ে মূলত আলোচনাগুলো আবর্তিত হয়েছে। আপনি যেটুক রিফর্ম করবেন সেটা কতটুকু আসলে সময় লাগছে সেটা দেখার বিষয়। আর ইন দ্য মিন টাইম যেটা প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। তো এখনই আমরা টাইমটা বলতে পারছি। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। জুলাই গণহত্যার সাথে জড়িত সবাইকেই বিচারের আওতায় আনার কথা জানানো হয়। অ্যাডমিনিস্ট্রেশনে যেই জায়গাতেই যেখানেই ফ্যাসিবাদের দোসররা সক্রিয় ছিলেন তাদের অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে। অনেকের নামে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেপ্তারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে। আমরা আশা করি যে এবং এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান যে আমরা প্রশাসনের বাইরে দলীয়ভাবে যেখান থেকেই গণহত্যার সাথে জড়িত ছিল এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখেছে তাদের সবাইকেই বিচারের আওতায় আনা হবে। জনগণের দুর্দশা কমাতে শিগগিরই দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখ লড়াই চলছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যোদ্ধাদের। লেবাননে প্রায় ৩ সপ্তাহ ধরে চালানো ইসরায়েলি হামলায় ১,৪০০ মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখ মানুষ। হিজবুল্লাহ জানায়, লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। অনেক স্থানে ইসরায়েলি সেনাদের প্রতিহত করা হয়েছে। এদিকে বৈরুত ও আশপাশের এলাকায় বিমান থেকে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে বৈরুতের দক্ষিণের শহরতলিতে ইসরায়েলের বিমান হামলার পর থেকে হিজবুল্লাহর নিহত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে একটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে। তবে হামলার পর থেকে সাফিউদ্দিনের অবস্থান নিয়ে হিজবুল্লাহ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ও প্রকৃতি এবং জীবন ক্লাবের সদস্য সচিব ফজলুল হক মন্টু। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনরা। গোলাম মোস্তফার তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়ন ও সবুজ সুস্থ সুন্দর পৃথিবী গড়তে প্রতি বছরই দেশ জুড়ে বৃক্ষরোপণ করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজায়নের অংশ হিসেবে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে নানা ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এই যে গাছ আমরা লাগাচ্ছি, এই গাছের উপরে কিন্তু এই বনের উপরে ১৬০ কোটি লোক নির্ভরশীল সারা পৃথিবীর। আমরা ঔষধি গাছও যেমন লাগাবো, ফলের গাছও লাগাবো, আমরা কিন্তু কাঠের গাছও লাগাবো, ফুলের গাছও লাগাবো। সব ধরনের গাছই কিন্তু আমাদের দরকার। বাংলাদেশটাকে ভালো রাখার জন্য এই টেকসই উন্নয়নের কথা বলি, সেটার জন্য এই পরিবেশকে ভালো রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই। এবং জলবায়ুর পরিবর্তনকেও যদি মোকাবেলা করতে হয়, বৃক্ষরোপণের বিকল্প নাই। তাহলে আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই।
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সে সময় শিক্ষার্থীদের দেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা। গাছ আমাদের পরিবেশের জন্য অনেক ভালো, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। প্রাকৃতিক ভারসাম্য বা তাপমাত্রা রক্ষার জন্য দেশের বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরিবেশ রক্ষা হয়, সেই স্বার্থেই আমরা কিন্তু এই বৃক্ষরোপণ করি। সংকটাপন্ন পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি এমন কর্মসূচি সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে বলছেন বিশিষ্টজনেরা। চারাটিকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, বড় করে তুলতে পারি এবং বৃক্ষে রূপান্তরিত করতে পারি, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। 4000 মতো গাছ আমরা রোপণের সিদ্ধান্ত নিয়েছি। মেহেরপুর সবুজে সাজবে এবং এই বাচ্চারা তাদের বাড়িতে গাছগুলো লাগাবে। স্কুলেও আমরা এখান থেকে শুরু করলাম। তো আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে সামনে দিকে। আমরা এখন যে আবহাওয়ার বৈচিত্র্য দেখতে পাচ্ছি, মানুষ নিধন করার কারণে এরূপ আক্রমণ করতে হবে। সেখান থেকে আমরা যদি উত্তরণ পেতে চাই, তাহলে আমাদের খুবই প্রয়োজন যে কাজটি আমাদের এই প্রকৃত জীবন ক্লাব যেটা শুরু করেছে, আমি সাধুবাদ জানাই। শুধু গাছ রোপণই নয়, এর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। বেকার সময়কে কাজে লাগাতে অনেকটা শখের বশেই নিজের জমানো টাকায় শুরু করেন বিদেশি জাতের ছাগল ও দুম্বা লালন পালন। মাত্র 3 বছরে তার রূপ নেয় অনন্য এক উদ্যোগে। এবারে প্রকৃতি সংবাদ। বরগুনা পৌরসভার আমতলা পাড়খাল পুনরুদ্ধারে অভিযান হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও প্রশাসনের কর্মীরা অভিযানে অংশ নেন। সুস্থ ও নির্মল পরিবেশ নিশ্চিতের পাশাপাশি চর্ম ও মশাবাহিত রোগের প্রকোপ কমবে বলে আশা সংশ্লিষ্টদের।